বিগত ক্লাসে আমাদের থিওরিটিক্যাল হয়েছিল, সম্ভবত ইকবাল বাহার বুলবুল স্যার নিয়েছিলেন, তাই না? তখন আমরা শিখেছেন যে কখন দিতে হয়, কীভাবে দিতে হয়, এই তাত্ত্বিক জ্ঞান আহরণ করেছেন। এখন আপনারা ব্যবহারিক কলমে দেখবেন। এই সিপিএর উপর থেকে আপনাদের এমসিকিউ থাকবে, সিপিএর উপর আপনাদের ভাইভা থাকবে, সিপিএর উপর আপনাদের বোর্ড প্রশ্ন থাকবে, এবং সিপিএর উপর আপনাদের একটা প্র্যাকটিক্যাল থাকবে। আপনার মিড টার্মে থাকবে, ফাইনালও থাকবে। মিড টার্মে 20 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে, আর ফাইনালে 40 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। আপনাদের প্রথমে এই কোর্স ইন্ট্রোডাকশন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? তখন কিন্তু মিড টার্ম পরীক্ষা কত মার্কের হবে, ফাইনাল পরীক্ষা কত মার্কের হবে, ব্যবহারিক কত হবে, তাত্ত্বিক কত হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে আলোচনা করেছিলাম। যাই হোক, শুরু করার আগে আমি এতটুকু জানতে চাচ্ছি যে যেহেতু আপনারা তাত্ত্বিক ক্লাস করেছেন, আপনাকে বলতে হবে সিপিআর কখন দিতে হয়। ব্রিথ এবং পালস এবং রোগী অজ্ঞান থাকে, ব্রিথ এবং পালস থাকে না, রোগী অজ্ঞান থাকে সেই সময়। ভেরি গুড, সুন্দর কথা বলছেন কিনা আপনার? উৎপল ভেরি গুড, সুন্দর কথা বলছেন। সবাই তো একমত নাকি? আমাদের প্রশ্ন এইভাবে হবে, পরীক্ষা প্রশ্ন আসলে ভাবে আসবে যে সিপিআর কখন দেওয়া হয়। আমাদের উত্তর একটাই হবে যে নো পালস নো ব্রিথ। যদি পালস ব্রিথ না থাকে তাহলে আমরা সিপিআর দিচ্ছি, বোঝা গেছে? এন্ড পালস ব্রিথ না থাকলে রোগী অজ্ঞানই থাকবে বা সকাল থাকার কোনো সুযোগ নাই, বোঝা গেছে? সিপিআর দেওয়ার শর্ত হলো নো পালস নো ব্রিথ। তো প্রথমেই যদি যখন কোনো রোগী যখন পাবো আমরা, তো পাওয়ার আগে কি করতে হবে? ওটাকে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, দেখতে হবে। কারণ প্রত্যেকটা রোগের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হলো ব্লিডিং, রোগীটার ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয়, সে যে ক্ষেত্রে যে ধরনের রোগী হোক না কেন, আগে রক্তপটটা আমাদের বন্ধ করতে হবে। বন্ধ করে তারপর আমার কাজ করতে হবে আর কোনো সমস্যা আছে কিনা। তো ধরি যে রোগীটা এখানে অজ্ঞানে পড়ে আছে, আমি জানি না, আমি দেখলাম পড়ে আছে, তাহলে প্রথমে কি করবো? ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবো। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার কোনো ক্ষত বা ব্লিডিং নাই, তাহলে আমি কি করবো? তার পাশে বসে আমি তাকে ট্যাপ করবো। হ্যালো ভাই, হ্যালো 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 ভাই, হ্যালো ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? কি হয়েছে ভাই? হ্যালো হ্যালো হ্যালো। রোগীটা কোনো কথা বলছে না, রেসপন্স করছে না। তখন আপনি রোগীটা অজ্ঞান, সরাসরি কি করবেন? ইএমএস কল করবেন, তাহলে ফোন দিবেন। হ্যালো ইএমএস, এখানে একজন রোগী অজ্ঞানে পড়ে আছে, রোগীটা কোনো সময় বুঝতে পারছি না, আপনার চাপে চলে আসুন। গেল। এখন আপনি কি করবেন? রোগীর এআরআই ওপেন করতে হবে। তো পেশেন্ট কয় ধরনের জন্য? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি বলেন তো? মেডিকেল পেশেন্ট ক্লাসে আপনি একাই করছেন, আপনি করেন মেডিকেল পেশেন্ট এবং হলো ট্রমা পেশেন্ট। তো মেডিকেল পেশেন্ট কোনটা? স্বাভাবিক সুস্থতা, অসুস্থতার কারণে নর্মাল রোগ যেগুলো, যেমন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, হ্যাঁ, জ্বর, ডায়রিয়া, শুয়ে আছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, এইগুলো আপনার মেডিকেল পেশেন্ট। আর ট্রমা পেশেন্ট কোনটা? যত প্রকার আঘাত আছে, আঘাতজনিত কারণে যে পেশেন্টটা পাওয়া যায় সেটা হলো ট্রমা পেশেন্ট। এখন মনে করেন আপনি হাঁটতেছেন, মাথা ঘুরতেছে, আপনি কি পেশেন্ট? মেডিকেল পেশেন্ট। পড়ে গেছেন, মাথা ফেটে গেছে, কি পেশেন্ট? ট্রমা পেশেন্ট। মেডিকেল পেশেন্ট ট্রমা পেশেন্টে ডাইভার্ট হতে পারে। আপনি ছাদের মধ্যে কাজ করতেছেন, ইলেকট্রিশিয়ান এমনিতে কাজ করতেছেন, হঠাৎ করে দেখা গেল আপনি মাথা ঘর শুরু হয়ে গেছে, ছাদের মধ্যে শুয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেলেন, হঠাৎ করে গড়ে মাটিতে পড়ে গেলেন, মাথা ফেটে গেল, হাত পা ভেঙে গেল, কি হয়ে গেলেন? ট্রমা পেশেন্ট। বুঝা গেছে? এখন এই ট্রমা পেশেন্ট এবং মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে আপনার এবিসি চেক করতে হয় দুই হবে। একটা হলো মেডিকেল পেশেন্ট, একটা হেড টিল্ট লিফট। এই হেড টিল্ট মানে মাথাটাকে নিচে করে চিনটাকে লিফট করতে হয়, হেডটা টিল্ট করে চিনটাকে লিফট করতে হয়। আর ট্রমা পেশেন্টের ক্ষেত্রে করতে হয় কি? রোগীর পিছনে যেতে হয়, রোগীর পিছনে গিয়ে এইভাবে রোগীতে এখানে হাঁটু দিয়ে বসে এইভাবে খেয়াল করেন, এই যে জ করতে হয়, জ, এটার নাম হলো জ থ্রাস্ট। জটাকে, চোয়ালটাকে এইভাবে থ্রাস্ট করতে হয়, বুঝা গেছে? এইটা হলো আপনার দেখেন দুই কোনোই আপনার মাটিতে গ্রাউন্ড থাকবে, দুই কোণ গ্রাউন্ড থাকবে, এইভাবে ধরে আমি জটাকে থ্রাস্ট করবো। এই যেটা আপনি হেডটিল চিল্লি করেছিলেন, ঠিক ওইরকম করেই হেডটিল খেলে এইখানে ধরে চিনটাকে ধরে হেডটাকে টিল্ট করা। আর জথ্রাস্ট হলো যদি ট্রমা পেশেন্ট হয়, তাহলে সেটাকে চোয়ালে হাত দিয়ে জটাকে ধরে উপর থ্রাস্ট করে। এই বুঝা গেছে? পজিশন একই। হ্যাঁ, পজিশন একই। এটা পজিশন একই না, এটা কিন্তু পিছনে, আর এটা হচ্ছে সাইডে। মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে যে এইটা সামনে, এই রোগীর ডান দিকে, রোগীর পজিশন একই। ঠিক আছে? এটা হলো মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে।
আর ওটা বললাম হলো Trauma patient। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি এয়ারে ওপেন করলেন, এয়ারে ওপেন করার পর প্রথম কাজ দেখুন মুখে মধ্যে কোনো চিন্তা আছে কিনা। অনেক সময় আছে না, মানুষ খাবার খেতে খেতে গলা আটকে যায়, হ্যাঁ, খাবার মুখে থেকে যায়, গলা আটকে যায়, অজ্ঞান হয়ে যায়। সেক্ষেত্রে আপনি দেখবেন মুখে কোনো খাবার আছে কিনা, কিন্তু না নাই, নাকে নাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আপনার কি করতে হবে? এবিসি সেট করতে হবে। এবিসি এর পুরো অ্যাপ্লিকেশন হলো এয়ারওয়ে ব্রিদিং sound। অথবা অনেকে এটা সিএবি বলে, ক্যাপ বলে, সার্কুলেশন ব্রিদিং চেয়ার। বুঝা গেছে? তাহলে আমি কি করব? তার কপালে হাত রেখে গালে, এই গলায়, এই যে আমাদের পালস কয়টা? 26টা পালস শেখানো হয়েছে। কয়টা পালস? 26টা প্রেসার পয়েন্ট বা পালস বলা হয় আর কি। 26টা প্রেসার পয়েন্ট। আমাদের শরীরে প্রেসার পয়েন্ট কয়টা? 26টা প্রেসার পয়েন্ট। বুঝা গেছে? একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে দেখবেন যে হাত, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন আপনার হাত দেখবেন কি অবস্থা, কতদিন ধরে সমস্যা, বলে না? কিন্তু যদি রোগী অজ্ঞান হয়, তা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমার হাত আর দেখা হয় না, তখন দেখা হয় গালে, এই যে গলায় নিচে এই জায়গাটায় চেপে ধরেন, টিকটিক করতেছে। এদিকে আসেন, দুই দিকে আছে। যাদের যাদের টিকটিক করছেন, যারা পেয়েছেন তারা কিন্তু জীবিত আছে, যারা পান নাই তারা কিন্তু কারা কারা পান নাই ভাই, চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে সিপিআর দিই। তাহলে এই দুই সেটে আপনাদের যে পালস, এই পালস নাম হলো ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস। এই দেখেন এখানে এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে এবং ওই সব সম্পর্কে প্রশ্ন আসবে, ঠিক ছিল। যাই হোক, আপনি এদিকে হোক এদিকে হোক যেদিকে হোক আপনি চেপে ধরে আপনি আপনার গালটাকে রোগীর নাক এবং মুখের মাঝখানে নিয়ে এসে মুখের দিকে তাকিয়ে 10 সেকেন্ড কাউন্ট করবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 করে আমি বললেন নো পালস নো ব্রিথ, সিপিআর স্টার্ট। হয়ে গেছে? আর যখন আপনার সিপিআর পরীক্ষাটা হবে চেক করে বললেন নো পালস নো ব্রিথ, সিপিআর স্টার্ট। আর সিপিআর এর পজিশনটা কি? রোগীর ডান দিকে আপনি ঠিক হাঁটু ধরে এই হয়ে বসবেন, এদিকে করে সুবিধা হয়। বাম দিকে করা যায় কিন্তু রোগীর ডান দিকে গেলে সুবিধা হয়। আবার কি হাতের পজিশনটা হবে? দুই নিপিলের মাঝখানে হাতটাকে সেট করতে হয়, ঠিক বুকের মাঝখানে সেট করলেন। কারণ আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ডটা বুকের মাঝখানে একটু বাম দিকে হালানো, মাঝখানে আছে কিন্তু একটু বাম দিকে হালানো আছে। এই কারণে হাতটাকে আমরা রোগীর বাম দিকে সেট করবো। আর মিডল ফিঙ্গারটা ঠিক বাম নিপিলের উপর, তার বাম নিপিলের উপর সেট থাকবে। আর এক হাত দিয়ে হাতটাকে লক করবেন। লক করে আপনি পজিশনে খাড়া, এখানে স্ট্রেট 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে স্ট্রেট 90 ডিগ্রি করার পর আপনি কি করবেন? এই দেখেন এই পজিশন। অনেকে করে কি যে এইভাবে করে, এইভাবে করলে হবে না, তাহলে আপনার কষ্ট হবে, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে। এদের কি করতে হবে? এইভাবে হাঁটুটা দাঁড়াতে হবে, আবার শরীরের ওজনটা রোগীর মুখে দিতে হবে এবং বুকটাকে এমনভাবে কম্প্রেস করতে হবে যেন 1.5 থেকে 2 ইঞ্চি ডেবে যায়, অর্থাৎ 4 থেকে 5 সেন্টিমিটার যেন নিচে ডেবে যায়। এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। এখন কাউন্টিং করতে হবে। কাউন্টিংটা স্যার বলছে কিনা জানি না। কাউন্টিংটা হলো 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 এই পর্যন্ত মানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে and কথাটা বলতে হয়। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 ঠিক আছে? তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1 প্রত্যেক 30 বার চাপ, দুইটা করে ফুট, 30 বার চাপ, এভাবে 5 বার করতে হয়। এটা 5 30 কত হয়? 150, ঠিক আছে? প্রত্যেক 30 বার চাপে দুইটা করে ফুট দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, একটা সাইকেল করে দিচ্ছি, তারপর আপনারা এটা প্র্যাকটিস করবেন। খেয়াল করেন 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17 and 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1 কিন্তু করবেন। কারণ ফুদার সময় এটা আর্টিফিশিয়াল বা রেস্কিউ ব্রিথ বলা আছে, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা রেস্কিউ ব্রিথ বলা হয়। এটা কিছু করতে হবে, নাকটাকে চিপে ধরতে হবে, ধরে মুখে মুখ লাগিয়ে বা মাস্ক দিয়ে বা বেরিয়ার ডিভাইস দিয়ে তুলতে হবে। আবার দেখেন মুখটা তুলতে হবে, অবশ্যই হচ্ছে 1 and 2 দুইবার, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 2
সেকেন্ড টাইম এই রাউন্ড বুঝছো না? জি স্যার। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 3. Mati bole lo. Aba 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 4. আমাদের উপর আবার 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 5. আবার হলো পাঁচবার। আমি আবার রিসেট করব 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 পাস উইথ ওকে রিকভারি পজিশন আপনি আপনার দিকে হেলাই দিন। হেলান দিয়ে রেখে দিবেন এক সেকেন্ড তাহলে আপনার পরীক্ষা শেষ বুঝেছেন জি স্যার। তাহলে প্রথম যদি না পাওয়া যায় স্যার তখন স্যার ওই সেটাতে আপনাকে আবার দেবো। ভেরি গুড সুন্দর কথা যদি এখন এক্সামিনার বলতে পারে তখন আপনি দিলেন আপনি তো বললেন 5 দিন ওকে আমি দেখছি স্যার 5 দিন ওকে হয় নাই নসার করছে না তাহলে আপনি কি করবেন তখন বলবেন স্যার আবার আমাকে সিক্রেট দিতে হবে আমি বলবো যে তাহলে কতক্ষণ দিবেন তখন বলবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাম্বুলেন্স আসে বুঝে গেছে তারপর যতক্ষণ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্স করে উঠে আবার হাসপাতালে নিয়ে না যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত আর তাকে সিক্রেট বুঝে গেছে অনেক সময় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আসবে সিপিআর কতক্ষণ দিব আর প্রত্যেকটা সিপিআর আপনার কিন্তু একটু কষ্ট হবে জি স্যার। কারণ hospital এ কষ্ট হবে নেওয়ার আগ পর্যন্ত দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত নাকি হাসপাতালে নেওয়ার পর আমি কি বললাম আগে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবেন জি স্যার। আপনি যদি দেখেন যে দেখা গেল একজন ব্যক্তি বিহেডেড ঘাড়ের সঙ্গে মানে বুকের মানে বডির সঙ্গে তার মাথা নাই এটা আমার সিরিয়াস দরকার নাই একজন পচে গেছে হ্যাঁ লোক মারা গেছে পচে গন্ধ বেরোচ্ছে এটা আমার সিরিয়াস দেওয়ার প্রয়োজন নাই তারপর নাড়ি ভুঁড়ি বের হয়ে দৃশ্যমান গেছে। কিছু সিমটম আছে এগুলো ক্ষেত্রে আমার সিপিআর দিব না নাড়ি আর ভুঁড়ি বের হয়ে সিপিআর এর গেছে। শর্ত হলো যদি কোনো ব্যক্তির পালস এবং হৃদ বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয়ে যাওয়ার 4 থেকে 6 মিনিট এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টার মধ্যে যদি আপনি সিপিআর দিতে পারেন তাহলে আল্লাহ চাইলে তার হয়তো এটা রিকভার হতে পারে কিন্তু যদি যখন 8 মিনিট পার হয়ে যায় তখন অক্সিজেনের ব্লাড এর অভাবে তার মাথার যে ব্রেন সেলগুলো ডিকম্পোজ হতে থাকে হ্যাঁ নষ্ট হতে থাকে তখন আর সিপিআর দিতে তখন কাজ হয় না এটা বলতে গেলে আমি ডাক্তার না এটা আমরা ইন্টারন্যাশনাল ফার্স্ট এইড কোর্স করেছি আমরা সেই কোর্সে যারা এক্সপার্ট যারা আছে তারা আমাদেরকে হেল্প করেছে বুঝে গেছে আমার পিআর এর ট্রেনিং করা আছে ইন্টারন্যাশনাল ট্রেনিং করা আছে তাই তাদের কাছে এটা শোনা যেহেতু আমি এমবিবিএস ডাক্তার নই আই এম জাস্ট এ ফার্স্ট এইড বুঝে গেছে তাই আমি যতটুকু আমি জানি আমি আমার ইয়ে থেকেই বলছি যে 4 থেকে 5 মিনিট তাদের কথা 4 থেকে 5 মিনিট এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে যারা সিপিআর দেন তাকে বাঁচানো সম্ভব অনেক ক্ষেত্রে ঠিক আছে আর যখন 8 মিনিট পার হয়ে যাবে তখন কি হবে ব্রেন সেল ডিকম্পোজ থাকবে তখন তাকে বাঁচানো সম্ভব আর হবে না এই জন্য অনেক সময় হার্ট ব্রেক রোগী কিংবা কোনো কারণে কেউ যদি অজ্ঞান হয়ে যায় এখন হাসপাতালে নিয়ে যান তখন হাসপাতালে নিয়ে যাওয়ার ডাক্তার বলতে হবে সে তো রাস্তায় মারা গেছে মারা গেছে এই জন্য এই জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনাদের বাসা বাড়িতে আপনার নিজের পরিবার থেকে শুরু করে ভাই বোন ব্রাদার নিজের কলিগ হ্যাঁ ঔষধ আপনার কলিগ তাদেরকেও আপনি আপনাদের এই সেবাটা দিয়ে তাদের বাঁচাতে পারবেন সব অ্যাম্বুলেন্সে কি সিপিআর দেওয়া যাবে? হ্যাঁ পাবেন দেওয়া যাবে আমি সিপিআর দিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা চালাতে হবে হয়তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় আপনার পারফেক্ট সিপিআরটা হবে না কিন্তু আপনার দিতে হবে অজ্ঞান হয়ে গেলে সেক্ষেত্রে তার সিপিআর লাগে। ভাই 5 মিনিট যার নাই সে তো মরা মানুষের মৃত্যু মেডিকেল ভাষায় মৃত্যু হলো দুই ধরনের একটা হলো ক্লিনিক্যাল ডেথ একটা হলো Biological. ক্লিনিক্যাল ডেথ হলো এই যে 4 থেকে 6 মিনিট 6 মিনিট। সে কিন্তু মারা গেছে 4 থেকে 6 মিনিট তার পালস এবং ব্রিথ নাই মানে কি সে তো ডেড
আপনি আমি ডেট বলবো, কিন্তু সেটা এটা ডাক্তার না বলে বলা যাবে না, কারণ আমি তো ফার্স্ট স্টার্টার, আমি তো ডাক্তার না। ডাক্তার কাছে নিয়ে যাও, ডাক্তার বলবে। ডাক্তার রিলেশন যে এই যে আপনার পালস বিট না থাকলে সে মারা। একজন মরা ব্যক্তিকে আপনি রোস্ট বানান না, ভাজি বানান না, যাই বানান, ও কোনো যায় আসবে না। বুঝা গেছে? জি, স্যার। অ্যাসিড দেওয়ার কারণে তার যদি ইয়ে ফিরে আসবে তো আলহামদুলিল্লাহ। তবে অ্যাসিড কিছু জটিলতা আছে, সেমন মনে করেন সিরিজ থেকে তার রিপ্লেস ভেঙে যেতে পারে, সে তো মারাই গেছে, রিপ্লেস ভাঙলে কি। তবে তার যদি জ্ঞান ফিরে আসে, সে যদি জীবিত হয়ে যায়, তাহলে এটার ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট পাওয়া যাবে, এটা ভালো হবে। বুঝলে? কিন্তু একবারে যদি তার ইয়ে ফিরে না আসে, তার কোনো কাজ হবে না। এই জন্য আমার চেষ্টা করতে হবে। সিপিআর দিলে তো 2 ইঞ্চি বলছেন যে 4 থেকে 5 ইঞ্চি দেড় থেকে 2 ইঞ্চি। সেক্ষেত্রে কি স্যার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকার কথা? না ভাই ও তো বলে বললাম তো, আপনার ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, রিপকেস ভেঙে যেতে পারে, ঠিক আছে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। কিন্তু সে যদি বেঁচে যায়, তাহলে ওটা ভাই রিকভার করা স্যার, ভালো হবে। হ্যাঁ, কিন্তু সে যদি নাই বাঁচে, এখন হাত ভাঙে গেল কি আর না গেলে এরকম কিছু আসা যায় না। স্যার আর একটা কথা ছিল, স্যার আর একটা কথা ছিল, ওই সিপিআর যখন আমাদের থিওরি ক্লাস হয়েছিল তখন তো আমরা ছবি যে দেখছিলাম, ওইখানে দেখছিলাম যে কাপড়টা খুলে তারপর সিপিআর দিচ্ছে। তো এই ক্ষেত্রে কাপড় এটা কি জরুরি কিনা? ভেরি গুড, খুব সুন্দর কথা বলছে। কাপড়টা হলো যদি সে পুরুষ হয়, হ্যাঁ, তাহলে তার ওই বিশেষ করে তার নিপিল মাঝখানে রিকোয়েস্ট ফাইন্ড আউট করার জন্য কাপড়টা খুলতে হয়। বডি কোটটা খুলতে হয়, আপনি বুঝতে পারবেন না, তাহলে পারফেক্ট সিক্রেটটা হবে না। একটা মানুষকে খুব দ্রুত আপনি একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। পারফেক্ট সিক্রেট হলো দ্রুত বডি খুলে কাপড় খুলে আপনাকে হাতটা সেট আপ করে এবং সিক্রেট দিতে হবে। এত হয়তো আমি এখন শিক্ষার ক্ষেত্রে 1 and 2 বলছি, তখন আপনি কাউন্ট করেন না করেন না, ওটা ওই আপনি 1-2 বলেন না, কি বলেন বলেন, কোনো সমস্যা নেই, দিতে হবে। এখানে পরীক্ষার জন্য আপনাকে হয়তো কাউন্টার এভাবে করতে হবে। এটা একটা ইন্টারন্যাশনাল একটা কাউন্টিং। স্যার বাচ্চাদের ক্ষেত্রে কি সেম সিকোয়েন্স থাকবে নাকি আগে দিতে হবে? আমি যে সিস্টেম দেখেছি এটা বাচ্চাদের ক্ষেত্রে কি অ্যাডাল্টের সবার ক্ষেত্রে সবার জন্য সমান। তবে যদি ইনফ্যান্ট হয়, তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে তো হাত হয়েছিল কোথাও হবে না, তাহলে তো আপনি এক চাপ দিলে অবস্থা না হবে, এটা কিন্তু তার আঙুল দেবে। বিদ্যাঙ্গ এই বিদ্যাঙ্গ এই এটাকে প্যাড, হ্যাঁ, বিদ্যাঙ্গের প্যাড করে নিচ্ছি, অথবা এই হেভি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যদি নিউবর্ন বেবি হয়, নিউবর্ন বেবি বুঝা গেছে। তো চাইল্ডের ক্ষেত্রে আবার একটু স্যার এবিসি কি এয়ার ব্রিথ এবং এতে হলো এয়ারওয়ে, বিতে হলো ব্রিদিং, সিতে হলো সার্কুলেশন। Circulation। এই বাচ্চাদের ক্ষেত্রে জানতে চান, সেটা এখনো যদি বলি আপনারা মনে রাখতে পারবেন না। আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি ইনফ্যান্ট এবং চাইল্ডের বিষয়টা আমি আরেকদিন নিয়ে আলোচনা করবো। Okay, sir. আপনারা প্র্যাকটিস করেন, নাহলে সময় চলে যাবে, আমার কাজের কাছে